কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা, টিম। নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? হ্যাঁ, আশা করছি ভালোই আছেন। গত সপ্তাহে আপনাদেরকে আমরা শুনিয়েছিলাম স্বীকৃতি গল্পের দ্বিতীয় পর্ব। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলের আরও একটি সম্পূর্ণ অরিজিনাল গল্প, কৌস্তভ দাসের লেখা শুকতারা। তাহলে চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে কৌস্তভ দাসের লেখা গল্প শুকতারা। দাঁড়ান, একটা ছোট্ট ঘোষণা। আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যারা লেখালেখি করেন? যদি থাকেন তাহলে আমরা আপনাকেই তো খুঁজছি। আপনার 5000 থেকে 7000 শব্দের মধ্যে লেখা কোনো গল্প থাকলে আমাদের পাঠিয়ে দিন ইমেল মারফত। আমাদের ইমেল আইডি দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। চলুন এইবার শুরু করা যাক গল্প। এবারের পূজাবার্ষিকী সংখ্যা নিয়ে যে এভাবে সমস্যায় পড়তে হবে সেটা ভাবতে পারেনি নবনীল। প্রায় 1 মাসের উপর হয়ে গেল, একটা শব্দ মাথা থেকে বেরোচ্ছে না। এদিকে আর 1-1.5 মাসের মধ্যে যে করেই হোক লেখাটা পাঠাতেই হবে। পত্রিকার সম্পাদক রাজস্বী প্রত্যেক দিন একবার করে ফোন করে লেখার প্রোগ্রেস সম্পর্কে জানতে চাইছে, কিন্তু নবনীল এই 1 মাসে একটা শব্দও লিখতে পারেনি। উপন্যাস রেডি করা তো দূরের কথা, বরাবরই তার সময় জ্ঞান খুব ভালো। লেখা জমা দেওয়ার ডেট আসার আগেই সে সব কাজ কমপ্লিট করে ফেলে। কিন্তু এবারের ব্যাপারটা আলাদা। তার মাথায় সব কেমন যেন জট পাকিয়ে গেছে। সেটা খেয়াল করার চেষ্টা করে আরও ঘেঁটে যাচ্ছে সে। আজকে সকালেও রাজস্বী ফোন করেছিল। সে নবনীলের বন্ধুর মতোই, তাই তাকে সবটাই খুলে বলেছে সে। 1 মাস হয়ে গেল রে, এখনো কি কিছুই লিখে উঠতে পারিসনি? মাথাতে জাস্ট কোনো আইডিয়া আসছে না রে, কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে। সিম্পল কোনো প্লটও ভাবতে পারছি না যেটাকে ঠিকভাবে সাজাতে পারবো। সবই বুঝছি, কিন্তু এ তো বড় সমস্যার ব্যাপার হলো ভাই। আমাকে যে করেই হোক সামনের মাসের শেষের মধ্যে প্রিন্টিং হাউসের সাথে কথা বলতে হবে। পেজ লিমিট থেকে শুরু করে কভার সমস্ত কিছু নিয়ে বসতে হবে। তখন তোর লেখা থাকে বলেই আমাদের এই ম্যাগাজিনটা এত ভালো চলে, কিন্তু তোর লেখা যদি এবার না থাকে বিশাল লস হয়ে যাবে রে। মানুষজন তো তোকেও চেপে ধরবে। আমার মাথায় কিছু কাজ করছে না। রোজ ল্যাপটপের সামনে বসছি, ওয়ার্ড ওপেন করছি, তারপর শুধু বসেই থাকছি। মাথার ভিতরে কোনো ঘটনা, কোনো কিছুই স্পার্ক করছে না যেটা ধরে এগো। এখন আমি কি করবো বলতো? রাজস্বী কিছুক্ষণ চুপ করে থাকে। নিশ্চুপ ফোনটাকে কানে ধরে নবনীলও বসে থাকে। বেশ কিছুক্ষণ পর রাজস্বী বলে প্রথম, তোর রাইটার্স ব্লক হয়েছে বুঝতে পারছি। তুই একটা কাজ কর, কদিনের জন্য কোথাও থেকে ঘুরে আয়। নতুন মানুষজনের মধ্যে নতুন ওয়েদারে কদিন কাটিয়ে এলে যদি ভালো প্লট মাথায় আসে। জিনিসটা আমিও যে ভাবিনি তা নয়, কিন্তু যাব কোথায়? তুই তো জানিস আমার আত্মীয় স্বজনও কেউ তেমন নেই যে তাদের বাড়ি গিয়ে 2 দিন কাটিয়ে আসবো। তাছাড়া প্রায় 50 বছরের জীবনে তেমন একটা ঘুরতেও যাওয়া হয়নি কোথাও, ফলে ঘোরার ইচ্ছাটাই হয় না এখন আর তেমন। এবার এই সমস্যা দূর করতে কোনো জায়গায় গিয়ে কদিন থাকা মানে 1000টা ঝামেলা পোয়ানো, তাই ওই প্ল্যান ক্যান্সেল করছি আগে। ওসব ব্যাপার তুই আমার ওপর ছেড়ে দে। থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। তুই শুধু যাবি কিনা সেটা বল আমাকে, বাকি ব্যবস্থা আমি ঠিক করে দেব। বলছিস? বেশ, তাহলে কদিন তাহলে হাওয়া বদল করেই আসি। এই অসহ্যকর অবস্থাটার যদি একটু উন্নতি হয় তো জায়গাটা কোথায়? হিল্লি দিল্লি করতে হবে না তো। এই বয়সে অত ধকল কিন্তু নিতে পারবো না। তোর বয়স 50 হলে কি হবে? মনের বয়স 100 পেরিয়ে গেছে শালা। জীবনে তো বিয়ে করলি না, কোথায় সারা পৃথিবী ঘুরে বেড়াবি পিছুটার নেই বলে।
সেই ঘরের এক কোনায় পড়ে থাকলি। সত্যি তোকে দিয়ে কিছু হবে না। আর যাকে যাক, জায়গাটা এমন কোনো দূরে নয়, এই রাজ্যের মধ্যেই তোর গন্তব্য, বুঝলে চাঁদ আমার? আরে বাবা, কোথায় পাঠাচ্ছিস? সেই জায়গাটার কোনো নাম তো আছে নাকি? না না, আছে, নাম আছে। তুই শুশুনিয়া পাহাড় গেছিস তো বাঁকুড়াতে? ওই পাহাড়ের নিচেই একটা ছোট্ট জায়গা, এটা কুলতলি। আমি বছর 2 ওখানে ছিলাম কাজের সূত্রে। তখন ওখানে একটা বাড়ি কিনেছিলাম, এখন সেটা ফাঁকাই পড়ে থাকে। ওখানেই যেতে বলছি তোকে। গেলে দেখবি এত সুন্দর জায়গা, কত নতুন অভিজ্ঞতা হবে তোর। সেখান থেকেই তোর লেখার রসদ তুই ঠিক খুঁজে পেয়ে যাবি। শেষের কথাগুলো কানে ঢোকে না নভনীলের। ওর চোখের সামনেটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। সেই অন্ধকারের মধ্যে একটা দৃশ্য ক্রমশ ফুটে উঠতে শুরু করে। সে হারিয়ে যেতে থাকে অতীতের পাতায়, অনেক কয়েক বছর আগের স্মৃতিতে। এই চিত্রা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, সন্ধে হয়ে যাচ্ছে। আর দেরি করলে কাকিমা বকবে কিন্তু। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই আমাকে পাঠালো তোকে ডাকার জন্য। একটা পরিচিত কণ্ঠস্বর শুনে বটগাছটার পিছন থেকে বেরিয়ে আসে একটি মেয়ে, একটা কিশোরী। পরনে বাদামি রঙের একটা চুড়িদার, কালো ঘন চুলে যেন আষাঢ়ের ঘন মেঘের ইঙ্গিত। মেয়েটি একমুখ হাসি নিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়ায়। হ্যাঁ চল, অনেক দেরি হয়ে গেছে। আসলে মাঠে বসে আকাশের দিকে দেখতে দেখতে সময় যে কখন চলে যায় বুঝতেই পারি না। এই জয়া, বলছি তুই কি কোনো নতুন কাউকে দেখতে পেলি নাকি আমাদের বাড়িতে? নতুন কেউ বলতে? কারো আসার কথা আছে নাকি তোদের বাড়ি? হ্যাঁ রে, আসলে আমার বাবারই এক বন্ধুর ছেলে। সে নাকি এখানে প্রাইমারি স্কুলের টিচার হয়ে আসছে, তাই আজকের দিনটা আমাদের বাড়িতেই এসে উঠবে। বাবা একটা বাড়ি দেখে দেবে ওনার জন্য পরে হয়তো, তাই জিজ্ঞেস করছিলাম কাউকে দেখলি কিনা। না, কাউকে তো তেমন দেখলাম না। তা তোদের বাড়ি আসবে যখন, তুই এখন এখানে কেন? যা কাকিমার কাছে কাছে থাক, এক হাতে কত দিক সামলাবে কাকিমা। ধুর, আমার ভাল লাগে না এসব, ছাড় তো। আচ্ছা, তুই কোনোদিন আকাশের দিকে তাকিয়ে দেখেছিস? মানে এক মনে আকাশের দিকে কখনো তাকিয়ে দেখেছিস? কত কথা যেন লুকিয়ে থাকে, তাই না? সকালের আকাশ আর রাতের আকাশের মধ্যে কত পার্থক্য, অথচ দুটোই এক। কি যে তুই বলিস, কি যে ভাবিস, কিছুই বুঝি না। চল এখন বাড়ি চল, কাকিমা কিন্তু তোকে নিয়ে যেতে বলেছে আমাকে বারবার। ওরা দুজন পাশাপাশি হাঁটতে শুরু করে। মাঠ পেরিয়ে একটা রাস্তায় এসে ওঠে ওরা, তারপর চলে যায় সেই রাস্তা ধরে। সেই রাস্তা ধরে কিছুটা এলেই চিত্রার বাড়ি। বাড়ির সামনে আসতেই ওদের চোখে পড়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটি গাড়ি। তোর সেই বাবার বন্ধু চলে এসেছে মনে হয়। যা তুই, আমিও গেলাম, পরে আসবো আমি। জয়া চলে যায়। গাড়িটার পাশ দিয়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকতেই চিত্রা দেখতে পায় একটা ছেলে তাদের ঘরে একটা চেয়ার টেনে বসে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা আর মা। সে ঘরে ঢুকতেই তাদের নজর যায় চিত্রার উপর। ছেলেটি ঘরে সম্পূর্ণ অন্য একজনকে ঢুকতে দেখে একটু ঘাবড়ে যায়, তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আরে আরে বসো বসো, তুমি উঠছো কেন? ওটা আমাদের মেয়ে, বাড়িতে ছিল না, এই সবে এলো। আয় মা, এদিকে আয়। চিত্রা মায়ের দিকে এগিয়ে যায় মাথা নিচু করে। সে বরাবরই একটু শান্ত স্বভাবের, কোনোদিনই খুব বেশি কথা বলা বা হুটোপাটা সে করে না। ধীর পায়ে মায়ের পিছনে এসে দাঁড়ায় সে। এবার কথা বলে ওঠে তার বাবা। বাবা, এই যে আমার মেয়ে চিত্রা, নিজের মেয়ে বলে বলছি না, খুব ভালো মেয়ে, খুব বাধ্য। পড়া শেষ করেছে, এবার বিয়ের জন্য ছেলে দেখছি, বুঝলে বাবা। কিন্তু মেয়ের আমার একটাই দোষ, কিছুতেই বিয়ে করতে চায় না। তুমি বলো, বিয়ে না করলে হবে? হ্যাঁ, আরে সমাজ বলেও তো একটা জিনিস আছে নাকি? ছেলে আমি পছন্দ করে রেখেছি, বেশ বড় নামি দামি ঘরের, কিন্তু মেয়েকে রাজি করানোটাই তো কষ্টের হয়ে যাচ্ছে। আহ, তুমিও না, সবে ছেলেটা এলো,
এখনো চিনলো না, জানলো না আমাদের, তার আগে সব কথা শুরু করে দিয়েছো। আরে ও তো এখানে চাকরি করতে এসেছে, থাকবে সব সময়, কদিন যাক, একটু চেনা জানা হোক, তারপরে সব কথা বলো। আচ্ছা মা, তুই আয় দেখি, আমার সাথে একটু রান্নাঘরে আয়। এই বলে রমলা মেয়েকে নিয়ে রান্নাঘরের দিকে যান। যাওয়ার আগে চিত্রা একবার ছেলেটার দিকে তাকায়। ছেলেটাও তাকিয়েছিল তার দিকে। কেমন যেন একটা অদ্ভুত মায়াবী চোখ ছেলেটার, তার দিকে কেমন যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিন্তু সেই তাকানোর মধ্যেও একটা প্রচন্ড স্নিগ্ধতা রয়েছে। চিত্রার মনের মধ্যে সেই দৃষ্টি যেন একটা গভীর দাগ কেটে গেল। বাস থেকে নেমে রাজশ্রীকে ফোন করে নবনীল, কারণ ও বলেছিল গাড়ির ব্যবস্থা করে রাখবে। তাই রাজশ্রীকে ফোন করে জানায় যে সে পৌঁছে গেছে। এর কিছুক্ষণের মধ্যে একটা সাদা রঙের মারুতি এসে দাঁড়ায় নবনীলের সামনে। একটা অল্প বয়সী ছেলে ড্রাইভারের সিট থেকে নেমে তার দিকে হাসি মুখে এগিয়ে আসে। আসুন স্যার, আমি শিবা। সরি একটু লেট হয়ে গেল, আসলে ওদিকে আরও কিছু কাজ ছিল, আজ সব ম্যানেজ দিয়ে আসতে লেট হয়ে গেল। চলুন চলুন। নবনীলও তার দিকে তাকিয়ে একটা সৌজন্যমূলক হাসি হাসে। তারপর গাড়িটার ভেতরে গিয়ে বসে। গাড়িটা বড় পিচের রাস্তাটা ধরে সামনে এগিয়ে যেতে লাগলো। আর বাইরের ছবি দেখতে দেখতে নবনীল ক্রমশ নস্টালজিক হয়ে পড়ছিল। এই সেই জায়গা, 25 বছর আগের তার স্বপ্নপুরী। কত অম্ল মধুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই অঞ্চলের সাথে। আচ্ছা, সে কি এখনো থাকে এখানে? এখনো কি সেই আগের মতোই আছে? স্যার, নানা রকম চিন্তার মধ্যে ডুবে গিয়েছিল নবনীল। হঠাৎ করেই সম্বিত ফেরে শিবার ডাকে। স্যার নামুন, চলে এসছি। আপনি চলুন, আপনার ব্যাগপত্র ভেতরে নিয়ে যাচ্ছি। আমি ভালো কাকুর কথা মতন সব ব্যবস্থা করে রেখেছি, একটা রান্নার লোকও ঠিক করে দিয়েছি, আপনার কোনো সমস্যা হবে না। ও বেশ বেশ, কিন্তু ভালো কাকু মানে? ওই তো আপনার বন্ধু রাজর্ষি দত্ত, আমি ওনাকেই ভালো কাকু বলি। উনি আমাকে অনেক সাহায্য করেছিলেন, এখনও করেন, তাই আর কি। চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে। ও তাই বলো। আচ্ছা চলো দেখি ভেতরে কেমন ব্যবস্থা করে রেখেছ। শিবা একগাল হেসে গাড়ি থেকে ব্যাগপত্র নামিয়ে বাড়িটার দিকে এগিয়ে যায়। নবনীল হাঁটতে হাঁটতে রাজর্ষির বাড়িটা দেখতে থাকে আর মনে মনে ভাবে, বাবা বিশাল বড় বাড়ি কিনে ফেলেছে তো, এ তো রাজপ্রাসাদের সমান। কিন্তু এত বড় বাড়িতে নবনীল একা থাকবে কিভাবে এতগুলো দিন? এটা ভেবে কেমন যেন একটু লাগলো তার। তবে কি বার করা যাবে, একা ছাড়া তো আর দোকা হতে পারবে না। বাড়িটার ভেতরে ঢুকে মাথা ঘুরে যায় তার। আরে বাস, এ তো সত্যিই রাজপ্রাসাদ। এত বড় বাড়ি কিনে এভাবে ফেলে রেখেছে রাজর্ষি। না, এখন তো মনে হচ্ছে ওর মাথাটা সত্যি সত্যিই খারাপ। হাঁ করে চারিদিকটা দেখছিল নবনীল, আর তার এই অবস্থা দেখে হাসছিল শিবা। আমারও প্রথমে এই বাড়িটা দেখে এইরকমই অবস্থা হয়েছিল। ভালো কাকু যেদিন প্রথম আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল, আমি তো দেখেই প্রায় লাফিয়ে উঠেছিলাম, ভেবেছিলাম কোনো রাজাগজার বাড়ি চলে এলাম নাকি। তবে উনি এটার মেনটেনেন্স ঠিকঠাক করে রেখেছেন। কিন্তু এত বড় বাড়িতে আমি একা থাকবো, কি করবো সারাদিন? আমি বোর হয়ে যাবো তো। সারাদিন থাকবেন কেন? এখানে অনেক জায়গা আছে ঘোরার জন্য, ঘুরবেন, ভালো লাগবে। আমি আপনাকে নিয়ে যাব। আপনি তো প্রথমবার এলেন এখানে। তোমার বয়স কত? 21। কেন স্যার? এবার নবনীলের ঠোঁটে হাসি ফুটে ওঠে। মৃদু হেসে সে শিবার কাঁধে হাত রাখে। তোমার জন্মেরও অনেক আগে এই অঞ্চলই ছিল আমার বসবাস। স্বপ্ন দেখেছিলাম অনেক এই জায়গা নিয়ে, অনেক ভালোবেসেছিলাম এই কুলতলিকে। ঘরের দরজাটা ভেজানো ছিল,
ভেতর থেকে অল্প আলোর আভা দেখা যাচ্ছিল। চিত্রা খুব আস্তে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে দেখে স্টাডি টেবিলের উপরে ঝুঁকে পড়ে আছে ও, কি একটা কাজ করছে। চিত্রা ধীর পায়ে ওর পিছনে গিয়ে দাঁড়ায়, তারপর 2 হাত দিয়ে ওর চোখ দুটো চেপে ধরে। কে? বলো তো আমি কে? ও চিত্রা, এসো বসো এখানে। ধর, তুমি সব সময় আমাকে চিনে ফেলো। কি করছিলে? ওই স্কুলের কাজ। তুমি এখন এলে? কাকু বাড়িতে নেই? বেরোলে কি করে? শুনলাম যে। আমি এসেছি বলে তুমি খুশি হওনি নীল? প্রশ্নটা শুনে থমকে যায় নভনীল। সত্যিই তো, তার তো খুশি হওয়ার কথা চিত্রা তার ঘরে এসেছে দেখে, কিন্তু পারছে কই। আসলে একটা ভয়ানক দুশ্চিন্তা ক্রমশ গ্রাস করছে তাকে। সেটার জন্য কোনো ঘটনার অভিব্যক্তি কিভাবে হওয়া উচিত সেটাই গুলিয়ে ফেলছে। সে তো শুধুমাত্র চাকরি করতেই এসেছিল এখানে, কিন্তু চিত্রার জীবনের সাথে এভাবে যে জুড়ে যাবে ভাবতে পারেনি। কি হলো, চুপ করে রইলে যে বড়? তাহলে চলে যাই আমি। সে উঠে যাচ্ছিল, নভনীল তার হাতটা ধরে তাকে থামায়, তারপর তাকে আবার টেনে বসায় তার পাশের চেয়ারটায়। চিত্রার হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে তাকায় তার দিকে। আমার দুর্বলতাটা জানো বলেই কি এভাবে ব্ল্যাকমেল করো? তুমি জানো না তোমার কাছে পেলেই আমি খুশি হই? তাহলে কেন কাছে এসেও চলে যেতে চাও? আমি তো তোমার কাছেই থাকতে চাই, কিন্তু তুমি কি চাও? কদিন ধরেই তো দেখছি কেমন যেন এড়িয়ে যেতে চাইছো। কেন? কাকু বোধহয় কিছু আন্দাজ করতে পেরেছিল। সেদিনকে তোমাদের বাড়ি গিয়েছিলাম কাকুর সাথে কিছু দরকারের জন্য। তুমি তোমার মামার বাড়ি থেকে যেদিন ফিরলে সেদিন তুমি ঘরে ঢুকতেই কাকু কেমন যেন একটা তাড়া দিল আমাকে। বলল অনেক দেরি হয়ে যাচ্ছে, নিজের ঘরে যাও। তারপর তোমার দিকে 1-2বার তাকাতে দেখলাম ওনার মুখের ভাবটা কেমন যেন বদলে গেছে। তো কি হয়েছে? বাবা যদি নাও পছন্দ করে তার মানে কি তুমি দূরে সরে যাবে? এতটা ভীতু তুমি? কিছু বলতে পারে না নভনীল। ভীতু সে? হয়তোবা তাই। সে উঠে দাঁড়ায়, তারপর চিত্রার হাত ধরে শুধু বলে এসো। তাকে নিয়ে এসে ছাদে যায়। এই বাড়িটা 1 তলা। তাকে এখানেই থাকার ব্যবস্থা করে দিয়েছেন সমীর বাবু। যখনই খুব মন খারাপ হয় সেই ছাদে এসে বসে থাকে। তুমি আকাশ পছন্দ করো, তাই না? বলেছিলে আমাকে যেদিন প্রথম তোমার মনের কথা জানিয়েছিলে। আচ্ছা দেখো তো, ওই যে তারাটা দেখা যাচ্ছে ওটার নাম কি বলতে পারবে? সবে সন্ধে নামতে শুরু করেছে। সূর্য পশ্চিম আকাশে প্রায় ডুবে গেছে। এই অল্প আলো, অল্প অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে নভনীলের আঙুলের দেখানো দিকে তাকিয়ে দেখে চিত্রা। হ্যাঁ জানি তো, ওটা তো শুকতারা। আকাশে যত তারা আছে তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারা ওটা। ঠিক। আর আমার জীবনের শুকতারা হলে তুমি। আমার এক টুকরো আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা হলে তুমি। জানো তো, কয়েক বছর আগে বাবা মা দুজনকে একসাথে হারিয়েছি। খুব কেঁদেছিলাম। আমার তো আর কেউ ছিল না। নিজেকে সামলাতে সময় লেগেছিল, তবে থেমে যায়নি। চাকরির পরীক্ষা দিতে দিতে এই প্রাইমারি স্কুলের চাকরিটা পেয়ে পোস্টিংয়ের জায়গাটা দেখেই তোমার বাবার কথা মাথায় আসে। সমীর কাকু বাবার খুব ভালো বন্ধু ছিলেন। যদিও অনেকদিন যোগাযোগ ছিল না, তাও সাহস করে ফোন নাম্বারটা জোগাড় করে কথা বলতেই কাকু ডেকে এনেছেন এখানে নিজের দায়িত্বে। থাকার ব্যবস্থা করে দিয়েছেন, অনেক সাহায্য করেছেন। এখন তিনি যদি এই সম্পর্কটা মানতে না চান, আমি ওনার ভরসা বিশ্বাস ভেঙে তোমার পাশে থাকবো কিভাবে? আবার তোমাকে ছাড়াও যে। নীল আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু পারল না। চিত্রার নরম ঠোঁট দুটো
মুহূর্তের মধ্যে আটক করেছে তাকে। নিজের কথাগুলো বলতে এতই মগ্ন ছিল, বুঝতেই পারিনি কখন একটু একটু করে চিত্রা তার এতটা কাছে চলে এসেছে। তার ভীতু ঠোঁটের উপর এখন রাজত্ব কায়েম করেছে চিত্রার উষ্ণ ঠোঁট। এই আচমকা চুম্বন কাঁপিয়ে তোলে নভনীলকে। চিত্রাকে সে আটকায় না, বরং নিজেকে ভাসিয়ে দেয় চিত্রার সেই নরম আদরে। ভাসিয়ে দেয় তার রাগ, তার ভয়, তার দুঃখ, তার ভালোবাসা। দুই হাতে জাপটে ধরে সে তার প্রেমিকাকে, যেন আরো গভীরভাবে ডুবে যেতে চায় একে অপরের মধ্যে। রাতের অন্ধকারে খোলা ছাদে কালো আকাশের নিচে দুজনে দাঁড়িয়ে থাকে, একে অপরকে সম্পূর্ণভাবে সঁপে দিয়ে। গভীর চুম্বনে ওদের শরীরে শিহরণ খেলে যাচ্ছে। আরো শক্ত করে জড়িয়ে ধরছে দুজন দুজনকে। এরপর ধীরে ধীরে দুজনে বিরত হওয়ার পর আলতো চোখে চিত্রা তাকায় নীলের চোখের দিকে। হালকা আলোয় তার চোখের কোণ দুটো চিকচিক করে ওঠে। তোমার আকাশ মিলিয়ে গেছে আমাতে, যে সুখ খুঁজে পাই সেই আকাশে, সেই সুখ চলকে পড়ে তোমার থেকে। তোমার আকাশে আমি সুখ তারা, আর আমার আকাশ তুমি নিজে। আমার অস্তিত্ব তো তোমারই মাঝে, সুখ তারা যে শুধু আকাশেই থাকে। এখানে যখন সে পৌঁছেছে তখন প্রায় দুপুর। পৌঁছে একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ অপেক্ষা করে লাঞ্চ সেরে ঘন্টা দুয়েক মতো বিশ্রাম নেয় নভনীল। তারপর বিকেল হতে একটু বাইরে বেরোয়। ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না তার। কুলতলি জায়গাটাকে শহর না বলে মফস্বল বলাই ভালো। যদিও প্রায় 25 বছর আগে সে যখন এখানে ছিল তখন এটা গ্রামই ছিল। আজ এখানে শহরের প্রায় বেশিরভাগ সুবিধা চলে এলেও পুরোপুরি কংক্রিটের শহরে বদলে যায়নি। এখনো কিছু জায়গায় মাঠ, কয়েকটা বড় বাগান দেখতে পাওয়া যাচ্ছে। নভনীলের এগুলো দেখে পুরনো অনেক কথা মনে পড়ছে। চিত্রার সাথে কাটানো সময়গুলো যেন এখন পুরোটাই স্বপ্নের মতো লাগে। কি জীবন আশা করেছিল সে, আর এখন কি হলো। প্রথমে রাজর্ষির কথা শুনে ও আপত্তি জানিয়েছিল এখানে আসার বিষয়, কিন্তু তারপর ওর মনে হয় যে একবার গিয়ে দেখাই যাক না। ভেতর থেকে একটা টান অনুভব করেছিল, তাই আর শেষ পর্যন্ত না করতে পারেনি। অনেকক্ষণ ধরে হাঁটার পর একটা চায়ের দোকান দেখতে পায় রাস্তার ধারে। জায়গাটা চেনা চেনা লাগলেও বুঝতে পারছে না নভনীল। আসলে মাঝে এতগুলো বছরে পরিবর্তন যে ভালো মতোই হয়েছে সেটারই লক্ষণ এটা। আগের চেনা জায়গাগুলো এখন আর চিনতে পারছে না সে। মাঝে মধ্যেই হয় কাউকে ধরে রাস্তা জিজ্ঞাসা করছে, কিংবা গুগল ম্যাপ খুলতে হচ্ছে। চায়ের দোকানটার কাছে গিয়ে একটা চা দিতে বলে একটু সাইডে গিয়ে দাঁড়ায় নভনীল। চাটা হাতে নিয়ে এক চুমুক দিতেই যেন এক ধাক্কায় অনেকটা পিছিয়ে যায় সে। স্মৃতির ধুলো পড়া পাতাগুলো আবার যেন খুলে ওঠে তার চোখের সামনে। নিজেকে একটু সামলে নিয়ে সে দোকানদার ছেলেটিকে নিজের কাছে ডেকে বলে, এই ছেলে শোন, বলছি দোকানটা কি তোর? মানে তুই শুরু করেছিস দোকানটা? না না কাকু, এটা তো বাবার দোকান। আমি এখন দেখাশোনা করি। বাবার বড্ড শরীর খারাপ, তাই আমি চালাই এখন। তোর বাবার নাম কি রে? আমার বাবাকে তল্লাটে সবাই নিমাই বলেই চেনে। নিমাইয়ের চা হেভি ফেমাস কাকু। আপনি জানবেন না অবশ্য, নতুন এসেছেন মনে হয়, কারণ আগে তো আপনাকে এখানে দেখিনি। নিজের মনে হাসে নভনীল। ছেলেটা জানেও না ওর জন্মানোরও কত বছর আগে এই নিমাইদার চায়ের দোকানই ছিল তার আর তার ভালোবাসার মানুষের একসাথে বসে গল্প করার জায়গা।
এই চায়ের দোকানে বসেই তো ভবিষ্যৎ পরিকল্পনা করেছিল তারা। সেসব এখন সবটাই অতীত। ছেলেটার কথার কোনো উত্তর দেয় না আর। চাটুকু খেয়ে মাটির ভাঁড়টা ডাস্টবিনে ফেলে আবার হাঁটতে শুরু করে। একটা অদ্ভুত মন কেমনের অনুভূতি হচ্ছে তার। সে কোনোদিনই ভাবেনি আবার এই কুলতলিতে ফিরে আসবে। এই অধ্যায়টাকে সে যেন বন্ধ করে রেখেছিল নিজের মধ্যে। আজ হঠাৎ এতগুলো বছর পর সেই জায়গায় ফিরে এসেছে, যে জায়গায় একজনকে সে পাগলের মতো ভালোবেসেছিল। আজ কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। রাস্তা দিয়ে হাঁটার সময় তার একবার ইচ্ছা হলো একবার চিত্রাদের বাড়ির সামনে গেলে কেমন হয়। থাকে কি কেউ এখন ওখানে, নাকি পুরনো বাড়িটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে? তারপর অবশ্য সেই ইচ্ছাটাকে অঙ্কুরেই শেষ করলো সে। কি দরকার আবার মায়া বাড়িয়ে, এই তো বেশ আছে, আরও সবে দরকার নেই। না, সন্ধ্যা হয়ে গেছে। রাস্তার ধারে স্ট্রিট ল্যাম্পের আলোগুলো জ্বলে গেছে। আর দেরি করা ঠিক হবে না। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে সে। বাড়ি ফেরার পথে আজ একটু খাবার কিনে নিয়ে যাবে, সেটাই ভেবেছে নবনীল। ঠিক ওই জন্যই যে রান্নার লোকটাকে শিবা ঠিক করে রেখেছে, ওকে আজ রাতের খাবার বানিয়ে যেতেও বারণ করেছে নবনীল। একটা চাইনিজের দোকান দেখেছে আসার পথে, এখন সেখানেই হাজির হবে সে। ভাই, একটা হাক্কা নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান প্যাক করে দিও। এইটাই তার চিরকালের ফেভারিট চাইনিজ খাবার। অভ্যাস নেই অবশ্য, তবে কালে ভদ্রে কিনে খায় নবনীল। আজ একটু ভালো মন্দ খেয়ে একটা লম্বা ঘুম দেবে সে। তারপর কাল সকাল থেকে লেখাটা নিয়ে বসবে। এবার আর ফেলে রাখলে চলবে না। জোর করে হলেও মাথা থেকে একটা প্লট বার করতেই হবে। খাবারটা নিয়ে ফেরার পথে রওনা দেয় সে। কিছুটা হাঁটার পর রাস্তা থেকে একটা গলি ডান দিকে নেমে যায়। ওটা দিয়েই যেতে হবে নবনীলকে। রাস্তা থেকে গলির মুখে নামতেই দাঁড়িয়ে পড়ে নবনীল। তার দুই হাত পা আপনা থেকেই থমকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে প্রায়। সে দেখতে পায় তার সামনে 7-15 দূরে দাঁড়িয়ে রয়েছে একটা মধ্যবয়সী মহিলা। পরনে একটা শাড়ি, মাথার কাঁচা পাকা চুলগুলো খোপা করে বাঁধা, তবুও কানের পাশ দিয়ে চুলগুলো মুখের উপরে এসে পড়ছে মৃদুমন্দ বাতাসে। চেহারায় আমূল পরিবর্তন হলেও চিনতে ভুল করেনি নবনীল। এই মধ্যবয়সী মহিলা আর কেউ নয়, তার চিত্রা। নীল, নীল কোথায় তুমি? শিগগিরই এসো নীল। চিত্রার উদ্বিগ্ন গলার আওয়াজ শুনে ছাদ থেকে পড়ি কি মরি করে ছুটে আসে নবনীল। কি হয়েছে চিত্রা? হাঁপাচ্ছ কেন? আর তুমি এই অসময়? চিত্রা একটা লম্বা শ্বাস নেয়। নবনীলের দিকে তাকিয়ে দু চোখ ভর্তি জল নিয়ে বলতে শুরু করে, কাল বিকেলে বাবা ঠিক করা ছেলের বাড়ির লোক এসেছিল আমাদের বাড়িতে। আমাকে ওরা জোর করে সাজিয়ে ছেলের বাড়ির সামনে বসিয়ে দেয়। আমি ভেবেছিলাম ছেলের সাথে আলাদা করে কথা বলে তোমার আমার সম্পর্কে কথাটা জানাবো। ভেবেছিলাম তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিন্তু সেই সুযোগটাই পেলাম না। বাবা আগে থেকে আন্দাজ করেছিল আমি এরকম কিছু একটা করতে পারি, হয়তো সে ভেবেই ছিল। তাই আমার কোনো মতামত না শুনেই আমার সামনে ওরা বিয়ের দিন ঠিক করে ফেললো। আমি অনেক কিছু বলতে গিয়েও বলতে পারিনি, মা আটকে দিল আমায়। ওরা যাওয়ার পর বাবার পায়ে পড়ে কাকুতি মিনতি করলাম কত, একটা কথাও কানে তুললো না আমার মুখের দিকে একবারের জন্য তাকালেও না। উল্টে কাল রাত থেকে আমাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল ওরা। আমি আজ কোনো রকমের সুযোগ পেয়ে পালিয়ে এলাম তোমার কাছে নীল,
এবার এবার তোমাকে কিছু একটা করতে হবে নীল, কিছু একটা করো নীল। একবারে কথাগুলো বলে থামে চিত্রা, আর তার কথাগুলো শুনে থম মেরে বসে থাকে নবনীল। এই ভয়টাই তো সে পাচ্ছিল এতদিন। এবার তো তাকে সমীর কাকুর মুখোমুখি দাঁড়াতেই হবে, কিন্তু সে তার কাছে যে তার মেয়ের সাথে থাকা সম্পর্ককে স্বীকৃতি জানানোর কথা জানাবে, তার নিজেরই তো কোনো মূল্য নেই। সবচেয়ে বড় কথা হলো সে অনাথ। এটাই সবচেয়ে বড় কারণ সমীর তার আর চিত্রার সম্পর্কটাকে মেনে নিচ্ছে না। একজন অনাথ ছেলের হাতে কেই বা নিজের মেয়েকে সারা জীবনের জন্য তুলে দিতে রাজি হয়? আর যেখানে সে করে একটা সামান্য প্রাইমারি স্কুলের চাকরি, অন্যদিকে যে পাত্র ঠিক করা হয়েছে তারা অনেক বড়লোক ঘরের। কাকু এখন বাড়িতে আছে? কখন গেলে পাবো? বাড়িতে নেই, বাজারে গেছে কি সব কিনতে। আমি তো সেই ফাঁকেই পালিয়ে এসেছি। তুমি কিছু একটা করো নীল, আমি কিছুতেই তোমার ছাড়া বাঁচবো না। আমি আমি মরে যাবো নীল, তোমার ছাড়া আমি মরে যাব। আমি সবটা বুঝিয়ে বলবো কাকুকে, উনি ঠিক মানবেন। দেখো, এতটা শক্ত উনি হবেন না। তুমি এখন বাড়ি যাও, তোমাকে দেখতে না পেলে আবার সমস্যা হবে। চিত্রা ফিরতে না চাইলেও তাকে জোর করে বাড়ি ফেরায় নবনীল। এখন তাকেই যা করার করতে হবে। কাকু বাড়ি ফিরলে তারপর সামনাসামনি দেখা করে কথা বলতে হবে, এই ভেবে স্কুলের জন্য রেডি হতে শুরু করে সে। আজকে স্কুলের কাজের চাপ আছে, সেসব যতটা তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি সে সমস্যাটা মেটাতে পারবে। চিত্রাকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারে না নবনীল। ও যখন বেরোনোর জন্য রেডি, তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পায়। আবার কেউ একজন এসেছে। কে? কোনো উত্তর আসে না। আবার গলা উঁচিয়ে জিজ্ঞাসা করে নবনীল, আরে কে? আবার কোনো উত্তর নেই। বিরক্ত হয়ে ভেতরের ঘর থেকে বেরিয়ে দরজাটা খুলতেই হতচকিত হয়ে পড়ে সে। তার সামনে দাঁড়িয়ে আছে চিত্রার বাবা, তার সমীর কাকু। তার দিকে একটা গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি। অনেক কথা যেন রয়েছে তার বুকে। গত 4 দিন এই বাড়ির বাইরে বেরোয়নি নবনীল। বলতে গেলে এক প্রকার নিজেকে বন্দী করে রেখেছে এখানে। মাঝে একদিন শিবা এসেছিল, কি একটা দারুণ ঘোরার স্পট করেছে নাকি এখানে, সেটা দেখতে যাবে কিনা সেটাই জিজ্ঞাসা করতে এসেছিল সে। কিন্তু তাকেও না বলে দিয়েছে নবনীল। সেদিন রাতের পর থেকে সে প্রচন্ডভাবে ঘেঁটে রয়েছে। সেদিন রাতে বাড়ি ফেরার পথে বড় রাস্তা দিয়ে গলিতে বাঁক নিতে সে দেখতে পেয়েছিল চিত্রাকে। চিত্রা একটা দোকানের সামনে দাঁড়িয়েছিল, কিছু কিনছিল হয়তো। পিছন ঘুরে থাকায় তাকে দেখতে পায়নি। তবে নবনীল ওকে দেখেই চিনতে পেরেছিল, যদিও সেই আগের মানুষটা এখনকার মানুষটার মধ্যে অনেক পার্থক্য। সে আগে ছিল স্বাস্থ্যবতী, ফর্সা, চুল ছিল কোমর ছাপানো, কিন্তু আগের দিন যে চিত্রাকে সে দেখেছে তার চেহারা ছিল সম্পূর্ণ আলাদা। রোগা হয়ে গেছে বড্ড, গায়ের রংটাও যেন চাপা হয়ে গেছে আগের চেয়ে। যে চুল নিয়ে চিত্রার গর্বের শেষ ছিল না, সে চুলগুলোর ঘনত্ব অনেক কমে এসেছে, কাঁচা পাকা রং ধারণ করেছে এই বয়সে। দূর থেকে হলেও এসব কিছুই লক্ষ্য করেছিল সেদিন নবনীল, কিন্তু তার সাহস হয়নি চিত্রার সামনে গিয়ে দাঁড়ানো। সে পারেনি। কোন মুখে দাঁড়াবে সে? আজ থেকে 25 বছর আগে সে তো পালিয়ে গিয়েছিল তাকে ছেড়ে। তার বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের ভালোবাসাকে ধরে রাখতে পারেনি সে। হেরে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল।
জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতে এইসবই ভাবছিল নভনীল। একটা চেয়ার নিয়ে সে বসে আছে ঘরের মধ্যে সবচেয়ে বড় জানলাটার সামনে। সেটা দিয়ে সে আকাশ দেখছে। এই আকাশ খুব পছন্দের ছিল চিত্রার। সারাক্ষণ আকাশের মেঘেদের ভেসে যাওয়া, রাতের আকাশে অগুন্তি তারার মেলার মধ্যে স্পেসিফিক কিছু তারা খোঁজা, এসব ছিল তার পছন্দের কাজ। নভনীলকেও এই নেশা ধরিয়েছিল সে। আজও তাই আকাশের নিচে বসে সেখানে হারানো মানুষদের খুঁজতে থাকে সে। এই এক টুকরো আকাশই তো এখন তার একমাত্র সম্বল, বাকি সবই তো সে হারিয়ে ফেলেছে। বিকালের দিকে আজ বেরোয় সে। না, চুপচাপ বসে থাকলে হবে না। রাজস্বী ওকে তাড়া দিচ্ছে, সেটাও মাথায় রাখতে হবে। তবে তার আগে চিত্রার সঙ্গে একবার দেখা করতেই হবে। তার কাছে ক্ষমা চাইতে হবে 25 বছর আগে করা একটা ভুলের জন্য, যে ভুলটা তাকে আজও তাড়িয়ে নিয়ে বেড়ায় প্রতি মুহূর্তে। বেরিয়ে সে আগে যায় নিমাইদার চায়ের দোকানে। তার সাথে কথা বলা দরকার। পারলে সেই খবর দিতে পারবে চিত্রার। কিভাবে ওর সাথে যোগাযোগ করা যায় সেটাও জানতে পারবে। দোকানের সামনে গিয়ে দেখে আজও সেখানে নিমাইদার ছেলেই দোকান সামলাচ্ছে। ও ছেলেটার কাছে গিয়ে তাকে সাইডে ডাকে। তোর বাবার শরীর এখন কেমন আছে রে? আগের থেকে একটু ভালো, কিন্তু কেন বলুন তো? আমাকে তোদের বাড়িতে নিয়ে যেতে পারবি একটু? তোর বাবার সাথে খুব দরকার রয়েছে। একটুখানির জন্যেও যদি কথা বলা যায় খুব ভালো হয়। পয়সা পাবেন বাবার কাছে? অভাবের সংসারে লোকটা আর যাই করুক না কেন ধার করে রেখেছে হাজার গন্ডা, সব আমায় শোধ করতে হচ্ছে। আপনি কত পাবেন বলুন? একবারে তো দিতে পারবো না, কিস্তিতে দিয়ে দেব। নভনীল কিছুক্ষণ চুপ করে চেয়ে থাকে। নিমাইদার আগা গোড়ায় ধার করা অভ্যাস। এই অভ্যাসের মাসুল এখন এই ছেলেটাকে দিতে হচ্ছে। এই বয়সে কাঁধের উপরে কত চাপ ছেলেটার। না, তোর বাবা মার কাছে টাকা ধার করেনি, একটু পার্সোনাল কিছু কথা বলার ছিল। নিয়ে যেতে পারবি? ওনার সঙ্গে আবার পার্সোনাল কথা? যাকগে, হ্যাঁ সে তো নিয়ে যেতেই পারি। আচ্ছা দাঁড়ান একটু। এই ছোটু, দোকানটা দেখতো একটু। এই কাকুকে একটু বাড়ি দিয়ে আসি, বাবার সঙ্গে কথা আছে বলছেন। তুই দেখ, আমি আসছি। চলুন বাবু। ছেলেটি নভনীলকে নিয়ে ওদের বাড়ির দিকে যায়। প্রায় মিনিট 10 হাঁটার পর একটা পুরনো রং ওঠা জীর্ণ বাড়ির সামনে এসে দাঁড়ায় ওরা। আসুন। নভনীল ছেলেটার পিছনে পিছনে বাড়ির ভেতরে ঢোকে। ঘরের মধ্যেটা অন্ধকার। তার মধ্যেই দেখতে পায় ঘরের ভেতরে থাকা একটা চৌকির উপরে শুয়ে রয়েছে একজন। খুবই শীর্ণ তার চেহারা। দেখেই বোঝা যাচ্ছে মানুষটা বহুদিন ধরে রোগ যন্ত্রণায় ভুগছে। বাবা, ও বাবা, দেখো একজন দেখা করতে এসেছে তোমার সাথে। বাবা। লোকটা ধীরে ধীরে উঠে বসে। উঠতেই সে দেখতে পায় তার সামনে দুজন দাঁড়িয়ে। একটা তার ছেলে, কিন্তু অপর ব্যক্তিটিকে সে চিনতে পারে না। হ্যাঁ, ইনি কে রে? তোমার সাথে দেখা করবে বলে বললো দোকানে এসে, তাই নিয়ে এলাম। বললেন তোমার সাথে নাকি জরুরি দরকার আছে কি সব। নভনীল এবার এগিয়ে গেল চৌকিতে বসে থাকা লোকটির দিকে। তার পাশে গিয়ে বসে শান্ত গলায় বলল, নিমাইদা, আমি নীল, নভনীল। মনে পড়ছে 25 বছর আগে প্রাইমারি স্কুলের চাকরি নিয়ে এসেছিলাম কুলতলিতে। তোমার দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দিতাম। সাথে আরো একজন থাকতো, মনে পড়ছে? নিমাই লোকটি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো নভনীলের মুখের দিকে। তারপর হঠাৎই তার চোখ দুটো যেন জল জল করে উঠল। নভনীলের হাত দুটো আচমকা সে ধরে নিয়ে বলল, নীলবাবু, তুমি সত্যি এসেছো? সত্যি তুমি এত বছর পর ফিরে এলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। সেই ছেলেটা আজ তো পুরো পাল্টে গেছো তুমি। নিমাইয়ের গলা
আনন্দ আর উত্তেজনায় বুড়ে আসছিল। নবনীল তাকে শান্ত করায়, তারপর প্রাথমিক কিছু কথাবার্তা বলে আসল কথা বলতে শুরু করে। নিমাইদা, চিত্রার কোনো খবর জানো? আমি ওকে কয়েকদিন আগে, যেদিন আমি এখানে এলাম, সেদিন সন্ধ্যার পর একটা দোকানের সামনে দেখেছিলাম। সেদিন সেই সাহসটা পাইনি নিজে থেকে ওর সামনে গিয়ে যাওয়ার, কিন্তু এখন মনে হচ্ছে ও ক্ষমা না করলে আমি প্রতিদিন বাঁচতে বাঁচতে মরছি। সেটা থেকে রেহাই পাবো না। তুমি ওর কোনো খোঁজ দিতে পারো? প্লিজ বলো নিমাইদা। নিমাই কিছুক্ষণ চুপ করে বসে থাকে। ঘর জুড়ে একটা নিস্তব্ধতা খেলে বেড়াচ্ছে। এরপর সে নবনীলকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনই দেখা করতে চাও চিত্রা দিদিমণির সাথে? এখনই? হ্যাঁ, করব, কিন্তু কোথায়? বেশ, এখনো সন্ধে হয়নি, তার মানে চিত্রা দিদিমণি এখন ওখানেই আছে। এই টুবলু, যা তো বাবা, এই বাবুকে নিয়ে ঘাটের ধারে দিয়ে আয়। সেই ঘাট মনে আছে তো তোমার, নীলবাবু? ওখানেই পাবে দিদিমণিকে। টুবলুকে নিয়ে যেতে বললাম কারণ রাস্তাঘাট এখন বদলে গেছে, তুমি কিছুই চিনতে পারবে না। যা রে, নিয়ে যা, দেরি হয়ে যাচ্ছে। যাও দাদাবাবু, সব মান অভিমান মিটিয়ে আসো। নবনীল আর কোনো কথা বলে না, শুধু জল ভরা চোখে একবার নিমাইয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তারপর নিজের মনের মধ্যেই বলে ওঠে, আসছি আমি চিত্রা, আসছি। সকাল থেকে নবনীলকে টেলিফোনে ট্রাই করে যাচ্ছে চিত্রা, কিন্তু একবারের জন্যও সে ধরছে না। ভেতরে ভেতরে টেনশনে মরে যাচ্ছে সে। দুদিন আগে যখন শেষবার তার সাথে কথা হয়েছিল তার বাড়িতে, তখন তো সে বলেছিল যে ওর বাবার সাথে কথা বলবে, ওদের সম্পর্কটার ব্যাপারে বলবে। কিন্তু এরপর দুদিন কেটে গেছে, আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার। চিত্রা বাড়ি থেকে বেরোতেও পারছে না যে নীলের বাড়ি গিয়ে একবার দেখে আসবে কি হয়েছে তার। সারাক্ষণ তার মা বাবা তাকে পাহারা দিয়ে যাচ্ছে, কারণ সামনের মাসের প্রথমেই তার বিয়ের দিন ঠিক হয়েছে। আর এই প্রেশার নিতে পারছে না সে। চিন্তায় চিন্তায় তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। গত 1 বছরে যতদিন সে আর নবনীল সম্পর্কে আছে, তবে থেকে কোনো দিন এমন হয়নি যে চিত্রার ফোন ধরেনি নবনীল। ল্যান্ডলাইনের সামনে তো সবসময় বসে থাকাও যাচ্ছে না, তাহলে মা বাবা সন্দেহ করতে পারে। শেষে আর থাকতে না পেরে মাকে জয়ার বাড়ি যাচ্ছি বলে কোনো মতে বুঝিয়ে বাড়ির থেকে বেরোয় চিত্রা। এক প্রকার ছুটতে ছুটতে তাড়াতাড়ি সে যায় নবনীলের বাড়ি। তবে বাড়ির সামনে গিয়ে থমকে যায়। দরজায় তালা লাগানো কেন? আজ তো রবিবার, স্কুল থাকার কথা না। তাহলে একটা অজানা আশঙ্কায় ভরে গেল তার মনটা। কিভাবে ওর খোঁজ পাওয়া যায় ভাবতে ভাবতে একজনের কথা মাথায় আসে চিত্রার। আর সময় নষ্ট করে নাও, যেভাবেই হোক নবনীলের সঙ্গে যোগাযোগ করতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। একটা গুমটি চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায় চিত্রা। উত্তেজনায় আশঙ্কায় চোখ মুখ ঠেলে বেরিয়ে আসছে তার। কোনো মতে দোকানের সামনে এসে ডাক দেয়, নিমাইদা, বলছি শোনো না একটু তাড়াতাড়ি। দিদিমণি, তুমি এখন এখানে? ওসব ছাড়ো, আগে তুমি বলো তো, নীলের কোনো খবর জানো তুমি? 2 দিন ধরে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। ল্যান্ডলাইনে কতবার ফোন করলাম ওকে, একবারও ধরলো না। আজ সকালে কোনো মতে বাড়ি থেকে বেরিয়েছি। জানো তো, বিয়ে ঠিক করে ফেলেছে বাবা আমার। আমি মাকে বুঝিয়ে কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে দেখি নীলের বাড়ির দরজায় তালা ঝুলছে। আমি কি করবো বুঝতে পারছি না। তুমি কিছু জানো? একটু বলো না নিমাইদা। নিমাই চুপ করে থাকে। সে জানে কি ঘটে গেছে, কি ভবিষ্যতে ঘটতে চলেছে। মেয়েটার দিকে তাকায় সে, আর
সত্যি ছেলে আর মেয়েটাকে একসাথে কি সুন্দর লাগতো। দুজনে সত্যিকারের ভালোবাসতো একে অপরকে। হর পার্বতীর মতো জুটিকেও কিনা হার মানতে হলো সমাজের কাছে। কিন্তু কি বার করা যাবে, ভবিষ্যৎকে কেই বা কবে পাল্টাতে পেরেছে। সে তো নিজেও একজনকে পছন্দ করত, কিন্তু তার বাবাও তাকে জোর করে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দিল। চিত্রারও একই অবস্থা, তবে তার সবচেয়ে বেশি খারাপ লাগছে নীলের জন্য। বেচারা কোনো দোষ না করেও আজ সে দোষী হয়ে গেল তার ভালোবাসার মানুষটার কাছে। চিত্রা হয়তো কোনোদিন তাকে আর ক্ষমা করতে পারবে না। নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলা ভীতু একজন হিসাবেই দেখে যাবে। কিন্তু এই নিমায় সব ঘটনাটা জানে। ছেলেটা সত্যি হাত পা বাঁধা ছিল। ওর বাবা কিছুতেই এই সম্পর্ক মেনে নিত না। নীল দাদা বাবু একটা চিঠি রেখে গেছে তোমার জন্য, দাঁড়াও দিচ্ছি। এই বলে নিমাই নিজের ফতুয়ার পকেট থেকে একটা চিঠি চিত্রার হাতে তুলে দেয়। এতক্ষণে চিত্রাও আন্দাজ করতে পারছে সবটা, কিন্তু সে এখন নিজের মধ্যে নেই। কাঁপা কাঁপা হাতে চিঠিটা খোলে, সে পড়তে শুরু করে। পড়া শেষ হতেই বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ে সে। দু চোখ থেকে অবিশ্রান্ত ধারায় জল পড়তে থাকে। চিঠিটা হাতে নিয়ে রাস্তার মধ্যে বসে পড়ে চিত্রা। দিদিমণি, নিজেকে সামলাও নিজেকে, ভেঙে পড়ো না। যা হবার হয়ে গেছে, এবার নিজেকে সামলাও। চিত্রার কানে কোনো কথা ঢোকে না। সে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে নিমায়ের হাতের মধ্যে। ঘড়িতে এখন 6টা বাজে। গরমের দিন বলে সন্ধ্যা হয়নি এখন। ঘাটের ধারে একটা ছোট্ট পার্ক মতো করা রয়েছে। সেখানে একটা বেঞ্চের দুদিকে দুজন বসে রয়েছে, নবনীল আর চিত্রা। দুজনেই চুপ করে বসে রয়েছে, কেউ একটা কথাও বলছে না। কিন্তু দুজনেরই মনের মধ্যে এক রাশ না বলা কথা জমে রয়েছে পাহাড় হয়ে। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর নবনীলই প্রথম শুরু করল। কেমন আছো চিত্রা? আমি ভালোই আছি, তুমি কেমন আছো? যেরকম থাকা যায়, চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ দুজনে চুপ। আবার নবনীল কথা শুরু করল। এখনো রেগে আছো? আজও কি ক্ষমা করতে পারবে না আমায়? কে বলেছে আমি তোমার উপর আজও রাগ করে আছি? 25 বছর আগে করা আমার একটা ভুলের জন্য অপরাধ করেছিলাম আমি। সত্যি কি করতাম বলো? আমার হাত পা বাঁধা ছিল। সেদিন তুমি চলে যাওয়ার পর আমি সবটা জানি নীল, তোমাকে আর বলতে হবে না কিছু। বাবা যাওয়ার আগে সমস্তটা বলে গেছেন আমাকে। যাওয়ার সময় মানে? তুমি চলে যাওয়ার পর আমার সব কিছু শেষ হয়ে গেছিল। আমার মনে হচ্ছিল আর কিছু অবশিষ্ট নেই আমার জীবনে। তুমি বলে গেছিলে বাবার দেখা ছেলের সাথে বিয়েটা আমি যেন করে নিই। তুমি আর কখনো ফিরবে না আমার জীবনে। তোমার কথাটা আমি রেখেছিলাম, বিয়েটা আমি করেছি। তুমি বলেছিলে তোমাকে ভুলে যেতে। বিশ্বাস করো, কষ্টে বুক ফেটে গেলেও সব ভুলে সংসার করার চেষ্টা করেছি, কিন্তু না, পারিনি। বিয়ের 2 বছরের মাথায় কনসিভ করি, কিন্তু সেটা মিসক্যারেজ হয়ে যায়। বড্ড ভেঙে পড়েছিলাম। শ্বশুরবাড়ির লোক থেকে শুরু করে আমার স্বামী, কেউই ভালো ছিল না। এই ঘটনার পর ওদের অত্যাচারটা আরো বেড়ে যায়। গায়ে হাত তোলা, অপমান করা রোজকার ব্যাপার হয়ে। নবনীল বুঝতে পারে ও ভেতর থেকে কেঁপে উঠছে। কান্নার বেগ ওর গলার কাছে দলা পাকিয়ে উঠছে। কোনোভাবে সামলে নেয় ও নিজেকে। তারপর আর কি, মা এইসব ঘটনা যখন ঘটছিল
তখনই একদিন হঠাৎ স্ট্রোকে মারা যান। মেয়ের এই করুণ দশা উনি হয়তো নিতে পারেননি। বাবাও খুব কষ্ট পাচ্ছিলেন আমাকে এভাবে দেখে। 1 বছর আগে পড়ে গিয়ে পা ভেঙে শয্যাশায়ী হয়ে পড়েন। আস্তে আস্তে তার শরীরের অবস্থাটাও খারাপের পর্যায়ে যেতে শুরু করে। 1 মাসের মধ্যে বাবাও। কাকু কাকিমা দুজনে? বাবা যখন শয্যাশায়ী তখন একদিন আমাকে ডেকে সব কথা বলেছিল। আমি সেদিন তোমার বাড়ি থেকে চলে আসার পর বাবা তোমার কাছে গিয়েছিলেন, কিভাবে তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বাধ্য করেছিলেন আমাদের সম্পর্কটা শেষ করে দেওয়ার জন্য। তুমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলে, কিন্তু উনি শোনেননি। এই সব কিছু বাবা বলে গেছেন আমাকে তার শেষ সময় এসে নিয়ে। তাই আমি সবটাই জানি। হ্যাঁ, এগুলো জানার আগে পর্যন্ত হয়তো তোমার উপরে প্রচন্ড অভিমান ছিল আমার, কিন্তু সবটা জানার পর তোমার প্রতি যেটুকু অভিমান ছিল সেটুকুও ধুয়ে গেছে। নভনীল এবার চিত্রার আর একটু পাশে সরে এসে বসে। রাত নেমে গেছে এতক্ষণে। ঘাটের ধারে এখানে তারা দুজন ছাড়া আর কেউই তেমন নেই, শুধু তারা দুজন বসে আছে একে অন্যকে অনুভব করার জন্য। এত বছর পরে আমাদের সময়টা খারাপ ছিল চিত্রা, তাই তো আমরা কেউ কারোর হলাম না, কিন্তু এখনো কি সেটা হয় না? আমি বিয়ে করিনি শুধুমাত্র তোমার জন্য চিত্রা। তুমি ছাড়া আমি কাউকে আমার পাশে বসাতে পারবো না। এখন কি সেটা হয় না চিত্রা? তোমার তো আর কোনো পিছুটান নেই। না নীল, সেটা হয়তো আর সম্ভব নয়। ওরা দুজনে উঠে পড়ে বেঞ্চ ছেড়ে। চিত্রা একটা শুকনো হাসি হেসে চলে যেতে থাকে। তখনই পিছন থেকে নভনীল কাতর গলায় প্রশ্ন করে, কেন কেন হয় না? সময় অনেক বদলে গেছে। তোমাকে আজও আমি ভালোবাসি, কিন্তু একসাথে থাকার দিন আর বোধহয় নেই। আমি অনেকটা পাল্টে গেছি, তুমিও অনেকটা পাল্টে গেছো, সেটাই স্বাভাবিক। এখন এক ছাদের তলায় থাকলে হয়তো কারোরই মতের মিল হবে না, তাতে করে আমাদের মাঝে থাকা ভালো স্মৃতিগুলো মরে যাবে। এর থেকে আমাদের আর এক না হওয়াই ভালো নীল। কিন্তু চিত্রা, আর কোনো কিন্তু নয়। আমি তোমাকে আজও ততটাই ভালোবাসি যতটা আজ থেকে 25 বছর আগে বাসতাম, কিন্তু আমাদের এক না হওয়াটা হয়তো ভাগ্যের লিখন। তাই এই বয়সে এসে আমি আমাদের মধ্যে থাকা ভালো স্মৃতিগুলোকে মেরে ফেলতে চাই না। এতে করে তুমিও কষ্ট পাবে আর আমিও। তার থেকে বরং তুমি আর এখানে কোনোদিনও ফিরে এসো না, তোমার নিজের জীবনে ফিরে যাও। তুমি তো এখন বিখ্যাত লেখক, জানি আমি। তুমি কলকাতায় ফিরে যাও নীল, তোমার নিজের পুরনো জীবনে। আর আমি এখানে ভালোই আছি। আমি বাকি জীবনটুকু এখানে একাই কাটিয়ে দেব। তবে এটাই কি আমাদের শেষ দেখা চিত্রা? সবকিছুর শেষ কি এখানেই? মনে করো তাই। শেষ দেখা হলেও তোমার মনে কিন্তু আমি থেকে যাব চিরকাল নীল, কারণ আমি কিন্তু তোমার জীবনের শুকতারা। চিত্রা চলে যায় হাঁটতে হাঁটতে বহু দূর, আর দেখা যায় না তাকে। নভনীল পাথরের মতো দাঁড়িয়ে থাকে সেই জায়গাতে। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনের আওয়াজে সে চমকে ওঠে। তারপর পকেট থেকে বের করে নিজের ফোন। দেখে স্ক্রিনের উপরে ভেসে উঠেছে রাজর্ষির নাম। কিরে, তোর খবর কি রে? কিছুই তো আপডেট দিচ্ছিস না। সব ঠিক আছে তো ওদিকে? আর লেখা কি কিছু এগোলো? আমি কালকে সকালে কলকাতা ফিরছি। এখানে থাকার আর দরকার নেই আমার। সে কি রে, এত তাড়াতাড়ি
তাড়াতাড়ি চলে আসবি। 1 সপ্তাহ তো হলো না। এই শরীর টরীর ঠিক আছে তো, নাকি লেখার প্লট পেয়ে গেছিস বলে চলে আসছিস? নবনীল কোনো উত্তর দিল না। উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল। আকাশের দিকে মাথা উঁচু করে তাকিয়ে থাকলো সে। কই, শুকতারাটা তো দেখতে পাচ্ছে না আর। হারিয়ে ফেলেছে সে তার শুকতারাকে। তার আকাশ আজ বড্ড মেঘলা, কালো মেঘে ভরে গেছে তার জীবনের মতো। এক টুকরো আকাশের আজ অনেকটা মন খারাপ। এতক্ষণ আপনারা শুনছিলেন কৌস্তব দাসের লেখা গল্প শুকতারা। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল অরিত্রিকা, সোহম, কৌস্তব, বান্টি, অনন্যা এবং দীপঙ্কর দা। ভিডিও এডিটিং, পোস্টার ডিজাইন এবং সাউন্ড ডিজাইন করেছে অর্ঘ্য। তাহলে ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।